দেশের রাজনৈতিক মাঠে এখন এমন এক রুদ্ধশ্বাস পরিবেশ তৈরি হয়েছে যা যেন কোনো চলচ্চিত্রের চূড়ান্ত দৃশ্যের মতো। গণভোটের ভবিষ্যৎ নিয়ে শেষ মুহূর্তে টানাপোড়েন চলছে। এই নাটকীয়তা খুব শীঘ্রই তার চূড়ান্ত রূপ নেবে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মাত্র কয়েক দিনের মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবারের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দৃশ্যমান নাটকীয়তার পর্দা নেমে আসবে। এই অদৃশ্য যুদ্ধের পর একটি নির্দিষ্ট সিদ্ধান্ত হবে এবং বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায়ের সূচনাও হবে। এই সমগ্র প্রক্রিয়া যেন এক চূড়ান্ত মীমাংসার দিকে এগিয়ে যাচ্ছে, যা রফা দফা নামে পরিচিত হয়েছে। এই মীমাংসা বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নতুন অধ্যায়ের প্রধান স্থপতি হিসেবে যিনি নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করতে চলেছেন, তিনি আর কেউ নন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নামই এখন ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে উঠবে। যদিও এই পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না, এক সময় এটি ছিল অসাধারণ সম্মিলিত সুযোগ, যেখানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম এবং অন্যান্য সংশ্লিষ্ট দলগুলো একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইতিহাসের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে পারত। কিন্তু সম্মিলিত প্রচেষ্টা এইভাবে প্রত্যেকে নিজের অবদানের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, একইভাবে প্রত্যেকে নিজের অবদানের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন। এমন এক সুবর্ণ সুযোগ হাতের মুঠোয় ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সুযোগ হাতের মুঠোয় ধরা পড়েনি। এখন যা ঘটতে চলেছে তা হলো শেষ মুহূর্তে রাজনৈতিক টানাপোড়েন এবং নাটকীয়তার চূড়ান্ত পরিণতি। এই সকল পরিস্থিতির ফলস্বরূপ ইতিহাসের মঞ্চে এক নায়ক হিসেবে আবির্ভূত হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার একা প্রচেষ্টায় শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে। বিএনপি কিংবা জামাত তাদের কারোরই এই একক বা সম্মিলিত কৃতিত্বের ভাগিদার হওয়ার সুযোগ নেই। এই পরিস্থিতি একটি পরিষ্কার বিষয় হলো, জামাতে ইসলামের শেষ পর্যন্ত ইতিহাসের মূল্যায়নে কিছুটা স্থান পাবে। তাদের অবস্থান বা ভূমিকা সম্পূর্ণরূপে উপেক্ষিত হবে না, বরং তাদের ক্রিয়াকলাপ এবং সিদ্ধান্তগুলো ইতিহাস নিজস্ব নিরীক্ষায় বিচার করবে। কিন্তু সকলের সম্মিলিতভাবে হিরো হওয়ার এই অভূতপূর্ব সুযোগ বিএনপির অপরিণামদর্শীর সিদ্ধান্তের কারণেই ব্যর্থ হয়ে গিয়েছে, যা এক চরম হতাশার জন্ম দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যখন বাংলাদেশের উত্থান পতনের গল্প শুনবে, তখন প্রফেসর ইউনূসকে নতুন বাংলাদেশের জনক হিসেবে অভিহিত করবে নিঃসন্দেহে। তাকে কেবল একজন অর্থনীতিবিদ বা নোবেল বিজয়ী হিসেবে দেখবেন না, বরং দেখবেন এক নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে। ঠিক যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক হিসেবে লি কুয়ান ইউনকে স্মরণ করা হয়, তেমনি প্রফেসর ইউনূসকে স্মরণ করা হবে। অথচ এই চিত্রটি এমন হওয়ার কথা ছিল না। আমাদের সমষ্টিগতভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, যেখানে ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে এক হয়ে কাজ করতে হতো। সেই ঐকমত্য কমিশন বাংলাদেশের রাজনীতিতে নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসও একটি নতুন থিওরি হিসেবে স্থান পেতে পারত। ল্যাটিন আমেরিকার অনেক দেশ, পর্তুগাল, ফ্রান্স, ইতালি এসব দেশের গভীর রাজনৈতিক সংকট দেখা দেয়। সেই প্রকার ঐকমত্য কমিশনের ধারণা যদি সফল হয়, তাহলে বিশ্ব রাজনীতিতে একটি নতুন আলো জ্বালানো যেত। কিন্তু বিএনপির এক গয়মির কারণে বিষয়টি সেভাবে ঘটছে না। এখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রফেসর ইউনূস। তার একা ডমিনেশন বা প্রভাব সবকিছুর উপর ছায়া ফেলছে। গণভোটের প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি নেই বলে একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। এই তথ্যকথিত দৃশ্যমান অগ্রগতিহীনতা আসলে শেষ মুহূর্তের এক চরম নাটকীয়তারই অংশ। আসলে ঐকমত্য কমিশন যা হওয়াতে ছিল তা আসলে করতে পারেনি। সুতরাং রাজনৈতিক দলগুলোর ঐকমতের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ সংস্কারের পর প্রতিষ্ঠিত হয়েছে, এই কথাটি আর বলা যাবে না। তাহলে কি হচ্ছে? যা হচ্ছে তা হলো বৃহস্পতিবারের পর প্রফেসর ইউনূস নিজে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। এই যে গণভোটের প্রশ্নে দৃশ্যমান অগ্রগতিহীনতা, এটা কেবল শেষ মুহূর্তের নাটকীয়তারই বহিঃপ্রকাশ। যদিও দৃশ্যত কোনো অগ্রগতি চোখে পড়ছে না, তবুও অদৃশ্যভাবে কিন্তু এক বড় ধরনের অগ্রগতি সাধিত হচ্ছে। সেটা ঘটলে সবাই এটিকে দৃশ্যমান অগ্রগতি বলতো, কিন্তু এখন যে অগ্রগতি হচ্ছে তা এক অদৃশ্য অগ্রগতি, যা জনসাধারণের চোখের আড়ালে ঘটে চলেছে। তিনি সরকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করেছে। আগামী 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পর হঠাৎ করে আপনারা দেখবেন সংবিধান সংস্কারের অধ্যাদেশ জারি করা হবে। এই অধ্যাদেশ জারির পেছনে একটি বিশাল রাজনৈতিক পরিকল্পনা
পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে যে নতুন অস্থিরতা দেখা যাচ্ছে সেটাও আসলে শেষ মুহূর্তের নাটকীয়তারই অংশ। এই অস্থিরতাও খুব দ্রুত কাটবে, কারণ প্রফেসর ইউনূস নিজেই এই অস্থিরতা দূর করবেন। এদিকে জামাতের আলোচনার প্রস্তাবে বিএনপি সাড়া দেয়নি, যা একটি চরম নাটকীয়তা সৃষ্টি করেছে। আসলে এই আলোচনার প্রস্তাব সরাসরি জামাতের পক্ষ থেকে আসেনি, বরং সরকারই চেয়েছিল যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমাধানে পৌঁছায়। সুতরাং জামাতের আলোচনার প্রস্তাব বিএনপির অসহযোগিতার কারণেই ব্যর্থ হয়েছে। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ, কার্যত আর মাত্র কয়েকটা দিন বাকি। এই অল্প সময়ের মধ্যে কি হতে চলেছে তা এখন সকলের কাছে পরিষ্কার। বাস্তবতা হলো মঙ্গলবারের মধ্যে গণভোটের অধ্যাদেশ জারি হবে না, কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে। তারা সমাবেশ করবে, ৮ দলীয় জোটও তাদের কর্মসূচি চালিয়ে যাবে। তবে আসল সিদ্ধান্তটি হবে বৃহস্পতিবার বা তার কাছাকাছি সময়ে। জামাতকে ইতিমধ্যে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের সাথে সরকারের অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে এবং তাদের দাবিগুলো বিবেচনা করা হবে। গণভোট এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত একটি ইস্যু, যে আলোচনা চলছে প্রতিটি ঘরে ঘরে। বিএনপির মিত্ররা জোর দিয়ে বলছে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে। তাদের মূল দাবি হলো নির্বাচনের আগে গণভোটের আয়োজন, এবং দাবি বিএনপির পক্ষ থেকে গৃহীত হয়েছে এমনভাবে যে তারা নিজেদেরকে একটি অগণতান্ত্রিক শক্তি হিসেবে জাতির কাছে পরিচয় করছে। কারণ গণভোটকে গণতন্ত্রের বিশুদ্ধতম রূপ, বেস্ট ফর্ম, সর্বোত্তম রূপ এবং হাইস্ট ফর্ম হিসেবে বিবেচনা করা হয়। প্রফেসর ইউনূস প্রস্তাবিত সমাধানটি অত্যন্ত চতুর এবং অপ্রত্যাশিত। তিনি বলতে পারেন, ঠিক আছে, গণভোট এবং জাতীয় নির্বাচনের তফসিলি একই দিনেই ঘোষণা করা হবে। তখন বিএনপির কাছে প্রশ্ন দাঁড়াবে, ফেব্রুয়ারিতে ভোট বানচালের ষড়যন্ত্র বিএনপি বারবার অভিযোগ করে এসেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এই জোর দিয়ে বলা হচ্ছে এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। আসলে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর জন্য 1 সপ্তাহের সময় দিয়েছিল। তাহলে প্রশ্ন ওঠে, যদি তিনি সত্যি বিশ্বাসঘাতক বা প্রতারক হন, তাহলে আপনারা দুদিন আগে কেন তাকে আব্বা বলে রাখলেন? এটি একটি স্টুপিড মার্কা দলের আলামত, একটি অপরিণামদর্শী রাজনৈতিক দলের স্পষ্ট প্রমাণ। এই ধরনের দল কোনোদিন বাংলাদেশে সফল হতে পারবে না, বিশ্লেষকরা তাই মনে করছেন। অনেকেই বলছেন বিএনপির সময়সীমা শেষ হয়ে গেছে, তাদের রাজনৈতিক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ঠিক যেমন একজন মানুষ যখন অনেক বয়স্ক হয়ে যায় তখন তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়, বয়সের কারণে মারা যাওয়ার আগে রোগের কারণে নয়। তখন দেখবেন তার চোখে আর তেমন দৃষ্টি থাকে না, হাতের অংশ কাজ করে না, অচল সবই। বিএনপির অবস্থাও তেমনই, তাদের এটা কাজ করছে, ওটা কাজ করছে না, সবই অচল। তাদের রাজনৈতিক কর্মক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে, কেবল একটি নাম মাত্র অস্তিত্ব টিকে আছে। বৃহস্পতিবারের পর যা ঘটবে তা এখন সকল রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিকদের মধ্যে আলোচনার বিষয়। প্রফেসর ইউনূসের সঙ্গে সরকারের শীর্ষ কর্তৃপক্ষের গোপন সভা চলছে। এই সভা থেকে যে সিদ্ধান্ত আসবে তা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গোপন সূত্র অনুযায়ী বৃহস্পতিবারের সন্ধ্যায় প্রফেসর ইউনূস একটি চূড়ান্ত বক্তব্য দেবেন। এই বক্তব্যে তিনি গণভোটের নতুন তফসিল ঘোষণা করবেন এবং সংবিধান সংস্কারের অধ্যাদেশ জারির সম্পর্কে অবগতি দেবেন। এই অধ্যাদেশ জারির পর দেশের রাজনৈতিক অস্থিরতা স্বতঃস্ফূর্তভাবে কমে যাবে। জামায়াতের নেতৃত্বের দিকেও আশ্বাস দেওয়া হয়েছে যে তারা সরকারের এই সিদ্ধান্তকে গ্রহণ করবে। বিএনপির নেতৃত্বে এই সমস্ত প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বাদ রয়েছে। তাদের এই অসহযোগিতার কারণে যে সুযোগ ছিল সকল দল একসাথে নতুন বাংলাদেশ গড়তে, তা হারিয়ে গিয়েছে। বিএনপির এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে বিএনপির রাজনৈতিক মৃত্যুর দিনটি এখনই। তারা আর কোনো ধরনের প্রভাব রক্ষা করতে পারবে না। জনগণের এই অসহযোগিতার প্রতি ক্রমশ অসন্তুষ্ট হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এমন পোস্টগুলো যেখানে জনগণ প্রফেসর ইউনূসকে নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে স্বাগত জানাচ্ছে। সামগ্রিক পরিস্থিতির পেছনে একটি গভীর রাজনৈতিক পরিকল্পনা রয়েছে। প্রফেসর ইউনূস সরকারের সাথে ঘনিষ্ঠ কাজ করছেন, তার উদ্দেশ্য হলো দেশের রাজনৈতিক অস্থিরতা দ্রুত শেষ করে অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেওয়া। তিনি বিশ্বাস করেন যে গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি দেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে এবং এই সিদ্ধান্তের পর দেশের উন্নয়নের পথে এগোতে পারবে। বৃহস্পতিবারে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা বাংলাদেশ
বাংলাদেশের ইতিহাসের জন্য প্রফেসর ইউনূসের নামটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই হবে। বিএনপি এবং জামায়াতের মতো দলগুলো ইতিহাসের মূল্যায়নে কিছু স্থান পাবে, কিন্তু তাদের কোনো একক কৃতিত্বের কথা বলা হবে না। এই সুযোগ হারিয়ে যাওয়ার জন্য বিএনপির অপরিণামদর্শীর সিদ্ধান্ত দায়ী। এখন দেশের সব নজর প্রফেসর ইউনূসের উপর রয়েছে। তিনি এখন দেশের একমাত্র আশা। এই চূড়ান্ত মুহূর্তে আমরা সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। বৃহস্পতিবারের সূর্যাস্তের পর কোন সিদ্ধান্ত নেওয়া হবে তা এখনো গোপন, কিন্তু গোপন সূত্র অনুযায়ী প্রফেসর ইউনূস ঘোষণা করবেন যে গণভোট 2024 সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে এবং জাতীয় নির্বাচনও একই তারিখে হবে। এই ঘোষণার পর বিএনপির মতো দলগুলো এখনই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে, কারণ তারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চায়নি। এই সমস্ত ঘটনা এখন এমনভাবে গড়ে উঠেছে যে দেশের প্রতিটি নাগরিক এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত। প্রফেসর ইউনূসের এই সিদ্ধান্তে দেশের জন্য ইতিবাচক হবে। তিনি দেশকে একটা নতুন আলোয় নিয়ে যাবেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাকে স্মরণ করবে নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে। সর্বোপরি এই চূড়ান্ত নাটকীয়তার পরিণতি এখন বৃহস্পতিবারের পর পর্দা নেমে আসবে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নামে ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে বলেই মনে করছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।